আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার স্টাডি উইথ পিন্টু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। গতদিন আমি পাল বংশের উপরে যে আলোচনা করেছিলাম সেখানে ব্রড কোশ্চিন এবং শর্ট কোশ্চিনও তোমাদের দিয়ে দিয়েছিলাম। তো সেখানে দুটি ব্রড কোশ্চিন ছিল, এক হচ্ছে ত্রিশক্তি দ্বন্দ্ব, দুই হচ্ছে কৈবর্ত বিদ্রোহ বা কৈবর্ত বিদ্রোহ। তো সেই দুটি যে ব্রড কোশ্চিন টপিক ছিল, সেই ব্রড কোশ্চিন টপিক দুটোকে নিয়ে আজকে আমি ডিসকাস করবো, প্লাস এক্সট্রা কিছু তোমাদের জন্য এমসিকিউ নিয়ে এসেছি, সেটা আমি লাস্টে তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। হ্যাঁ, ত্রিশক্তি দ্বন্দ্ব, তোমরা এখানে হেডিংয়ে দেখতে পাচ্ছ ত্রিশক্তি দ্বন্দ্ব। এটা ইম্পর্টেন্ট একটি টপিক। ঠিক আছে, শুধু ক্লাস 7 নয়, যখন তোমরা উচ্চ ক্লাসে উঠবে, বিএ ক্লাসে উঠবে, তখনও এই পাল বংশের উপর থেকে দুটি টপিকের ব্রড কোশ্চিন আসে। সেটি হচ্ছে ত্রিশক্তি দ্বন্দ্ব 1 আর 2 হচ্ছে কৈবর্ত বিদ্রোহ। ঠিক আছে, সেই জন্য এই দুটি টপিক সম্পর্কে আমরা ভালোভাবে ক্লিয়ার ধারণা করে নেব, যাতে পরবর্তী পড়তে গিয়ে আমাদের কোনো রকম সমস্যা না হয়। ঠিক আছে, তো দেখো, এই ত্রিশক্তি দ্বন্দ্ব শুরু হচ্ছে তোমার পাল বংশের রাজা ধর্মপালের সময়তে। ঠিক আছে, তো এই ত্রিশক্তি দ্বন্দ্ব নাম শুনে তোমরা বুঝতে পারছো, ত্রি মানে হচ্ছে 3, এই 3 শক্তি কিন্তু এই দ্বন্দ্বে জড়ে পড়েছিল। হ্যাঁ, 3 বংশ, এক হচ্ছে পাল বংশ, 2 হচ্ছে তোমার প্রতিহার বংশ, 3 হচ্ছে রাষ্ট্রকূট বংশ। তোমাদের একটু টেক্সট বুকে ছবি রয়েছে, তোমরা বুঝতে পারবে, ধারণাটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। টেক্সট বুকটা দাও তো। আমাকে বলবো একটু এই ছবিটা জুম করতে। ঠিকঠাক দেখো, এই হচ্ছে তোমার কনজ। ঠিক আছে, এই যে পূর্ব বাংলাতে তোমার রয়েছে পাল, এই হচ্ছে তোমার রাষ্ট্রকূট, আর এই জায়গায় হচ্ছে তোমার প্রতিহার বংশ। ঠিক আছে, তাহলে এই যে বর্তমান তোমার উত্তরপ্রদেশে অবস্থান করছে এই কনজ, সেই কনজকে কেন্দ্র করে কিন্তু 3 বংশ জড়িয়ে পড়ছে, এই পাল, রাষ্ট্রকূট আর প্রতিহার। তোমরা ছবিটা দেখে নিশ্চয়ই ধারণা তোমাদের হয়েছে যে কোন পজিশনে তোমাদের এই দ্বন্দ্বটা হচ্ছে। দেখতে পেয়েছো ছবিটা? তাহলে কনজ রয়েছে একদম উত্তরপ্রদেশে অবস্থান করছে। দেখো, পূর্ব বাংলা তোমার হচ্ছে পাল, এই দক্ষিণ ভারতে হচ্ছে রাষ্ট্রকূট, আর এই উত্তর পশ্চিমে তোমার রয়েছে প্রতিহার। ঠিক আছে, এই 3 বংশের মধ্যে ত্রিশক্তি শুরু হচ্ছে। ওকে, ধারণাটা ক্লিয়ার হচ্ছে? এবার দেখো বোর্ডের দিকে তাকাও। দেখো, হঠাৎ কনজকে কেন্দ্র করে কেন এই 3 শক্তি যুদ্ধে জড়িয়ে পড়ছে সেটা আমরা জানবো। ঠিক আছে, তো কনজের নিশ্চয় গুরুত্ব ছিল, তাই তো, যে কারণে তারা দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে। তো দেখো, হর্ষবর্ধনের সময়তে, হ্যাঁ, হর্ষবর্ধন যখন কনজের রাজধানী স্থাপন করে, তখন থেকে কিন্তু এর রাজনৈতিক গুরুত্ব বাড়তে থাকে। তাহলে রাজনৈতিক দিক থেকে এর গুরুত্ব একটা রয়েছে। আর 2 নাম্বার হচ্ছে, কনজ যে জায়গায় তোমার গাঙ্গেয় উপত্যকা, হ্যাঁ, তো সেই গাঙ্গেয় উপত্যকাটা ছিল তোমার একদম উর্বর জমি। তো উর্বর জমি হলে চাষবাসের ক্ষেত্রে ভালো হবে। তাহলে সেই অঞ্চলটা যদি রাজার আন্ডারে থাকে, তাহলে সে রাজ্যের খাদ্যবস্তুর অভাব হবে না। ঠিক আছে, তাহলে অর্থনৈতিক এবং রাজনৈতিক দুটি দিক থেকে আমরা দেখছি যে কনজ খুবই গুরুত্বপূর্ণ এলাকা ছিল। ঠিক আছে, আর একটা হচ্ছে, এই কনজের আধিপত্য স্থাপন করা মানে সে রাজার একটা মানে মর্যাদা বৃদ্ধির মতো একটা ব্যাপার ছিল। হ্যাঁ, মর্যাদার প্রতীক। যেমন তোমার পশ্চিম এশিয়ার দিকে আমরা যদি তাকাই, তো সেখানে আমরা দেখতে পাবো ব্যাবিলন, তারপর রোমের উপর আধিপত্য স্থাপনের জন্য তারা একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতো। ঠিক তেমনটি আমাদের ভারতে হচ্ছে কনজ। তাহলে কনজ মানে কনজের গুরুত্বটা কোথায় আমরা বুঝতে পারলাম, অর্থনৈতিক এবং রাজনৈতিক দুটি ছিল ওর গুরুত্ব। ঠিক আছে, তো দেখো, তো উত্তর ভারতের মধ্যে দুটি রাজবংশ, পাল এবং প্রতিহার। তো প্রতিহার রাজবংশ কনজকে আক্রমণ করছে। হ্যাঁ, তো এই সময় কিন্তু
খোঁজ পেয়ে পালরাজ ধর্মপালও কিন্তু অ্যাটাক করছে, ঠিক আছে। কিন্তু দুঃখের বিষয় পালরাজ ধর্মপাল বৎসরাজের কাছে কিন্তু পরাজিত হন, ঠিক আছে। প্রথম পর্বে এই তীর শক্তি, আরেকটা কথা তোমায় বলি, এই তীর শক্তি ছিল মূলত 3টি পর্বে, ঠিক আছে। তো 3টি পর্বের ধাপ আমি লিখে রেখেছি পরপর। এটা তোমার হচ্ছে প্রথম ধাপ, তারপর তোমার হচ্ছে দ্বিতীয় পর্ব শুরু হবে, হ্যাঁ, তারপর তোমার তৃতীয় পর্ব শুরু হচ্ছে। তো প্রথম পর্বে দেখো প্রতিহার রাজ বৎস পরাজিত করছে ধর্মপালকে, ঠিক আছে। ধর্মপালকে পরাজিত করে কিন্তু প্রথম পরাজিত হচ্ছে, ঠিক আছে। পরাজিত করে কিন্তু কর্ণযুক্ত স্থাপন করছে। আর ঠিক এই মুহূর্তে তোমার দক্ষিণ ভারত থেকে আবার আর একজন কিন্তু এন্ট্রি নিচ্ছেন এখানে, ঠিক আছে। সে দক্ষিণ ভারতের কে, তো রাষ্ট্রকূট বংশ, যেটা আমি তোমাদের ছবিতে দেখালাম, রাষ্ট্রকূট বংশের রাজ ধ্রুব। দেখো উত্তর ভারতের দুটি রাজা রাজবংশ, পাল আর হচ্ছে বৎস। তো এরা তো স্বাভাবিক যে নিজ এলাকার কাছাকাছি কনৌজের উপর আধিপত্য স্থাপন করতে ওরা চাইছে, কিন্তু দক্ষিণ ভারত থেকে আবার রাষ্ট্রকূট রাজ ধ্রুবর আবার আসা কি দরকার ছিল, তাই না? কোথায় দক্ষিণ ভারত থেকে আবার চলে আসছে। তো দক্ষিণ ভারত থেকে ধ্রুবর আসারও কারণ ছিল, দেখো সেই সময় 3 রাজবংশ ছিল শক্তিশালী, প্রতিহার, পাল এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট। তো রাষ্ট্রকূট রাজ ধ্রুব দেখছে যদি উত্তর ভারতে এই দুটি রাজবংশের মধ্যে কেউ একজন যদি একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়ে যায়, তাহলে সে কিন্তু চেষ্টা করবে পরবর্তীতে দক্ষিণ ভারতের দিকে আসতে। তো এই কথাটিকে স্মরণে রেখে কিন্তু রাষ্ট্রকূট রাজ ধ্রুব মানে প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলতে কিন্তু উত্তর ভারতে আসছে। উত্তর ভারতে এসে প্রথমে বৎসরাজকে পরাজিত করছেন এবং তারপর ধর্মপাল, বৎসরাজ এবং ধর্মপাল দুজনকে কিন্তু এই রাষ্ট্রকূট রাজ ধ্রুব পরাজিত করছেন। বৎসরাজকে পরাজিত করছেন, ধর্মপালকে পরাজিত করছেন। তাহলে রাষ্ট্রকূট রাজ ধ্রুব কেন উত্তর ভারতে আসছে? প্রথম বললাম প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলার জন্য, 1। 2 নম্বর হচ্ছে ধনসম্পদ লুট করার কারণ। তাহলে মূলত দুটোর মূল উদ্দেশ্য ছিল ধ্রুবর আসা, ঠিক আছে। কিন্তু রাষ্ট্রকূট রাজ যখন উত্তর ভারতে আসছেন এবং জয় করছেন, ঠিক সেই সময় কিন্তু দক্ষিণ ভারতে ওর নিজ রাজবংশে কিন্তু কিছু সমস্যা দেখা যায়, যে কারণে তিনি এখানে স্থায়ীভাবে বেশি দিন থাকতে পারেননি। তিনি শীঘ্রই কিন্তু আবার দক্ষিণ ভারতের দিকে নিজ রাজ্যের দিকে ফিরে যান। আর এই সুযোগটাকে কিন্তু গ্রহণ করে কে? ধর্মপাল। ঠিক এই সময় ধর্মপাল আবার কনৌজ আক্রমণ করে এবং কনৌজে যে পূর্ববর্তী রাজা ছিল ইন্দ্রায়ুধ, সে ইন্দ্রায়ুধকে সরিয়ে সে তখন তার নিজের মনোনীত ব্যক্তি চক্রায়ুধকে আবার বসিয়ে দেন এবং পরোক্ষভাবে তিনি রাজ করতে থাকেন, ঠিক আছে। এই গেল তোমার প্রথম পর্ব। এরপরে কিন্তু কনৌজকে নিয়ে যে সংঘর্ষ সেটা কিন্তু থেমে থাকেনি। এরপরে তোমার যখন প্রতিহার রাজ বৎস এই পরাজিত হয়ে গেল, প্রতিহার রাজ সেকেন্ড পর্বে আসছে তোমার দ্বিতীয় নাগভট্ট। দ্বিতীয় নাগভট্ট এসেও কিন্তু কনৌজের গুরুত্ব উপলব্ধি করেন এবং তিনিও কনৌজ আক্রমণ করেন এবং ধর্মপালকে পরাজিত করেন। তাহলে প্রথম পর্বে বৎসরাজ পরাজিত করছিল ধর্মপালকে, দ্বিতীয় পর্বে এসেও কিন্তু নাগভট্ট পরাজিত করছে এই ধর্মপালকে, ঠিক আছে। ধর্মপালের ভাগ্যটা খুবই খারাপ, শুধু পরাজিত হচ্ছে, দুঃখের বিষয়। দেখো আবার ধর্মপাল পরাজিত হচ্ছে, কিন্তু ধর্মপাল একটু মানে বলতে পারো একটু চালাক ব্যক্তি ছিল, চতুর ব্যক্তি। দেখো কোনো দুটি পরিবারে সাধারণত দেখা যাবে যে দুটি পরিবারে যদি কোনো সংঘর্ষ বা মানে দ্বন্দ্বমূলক ব্যবস্থা থাকে, তো সেই দুই পরিবারের যদি ছেলে মেয়ের মধ্যে কোনো কারণে যদি বিবাহ সম্পর্ক বেঁধে যায়, তাহলে কিন্তু সেটা শত্রু থেকে বা মিত্রতার সম্বন্ধে চলে আসে। এটা কিন্তু একটা বাস্তব ঘটনা। আর এই ধারণাটা কিন্তু কাজে লেগেছিল ধর্মপাল। ধর্মপাল কি করলো, ও কিন্তু জানতো যে আমার যেদিনই হোক আবার আমাকে দক্ষিণ অ্যাটাক করতে পারে এবং এই প্রতিহার বংশ থেকেও আমাকে অ্যাটাক করতে পারে। এই কারণে সে কি করলো, এই দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট বংশের কন্যা রমনা দেবী কিন্তু তিনি বিবাহ করেন। তাহলে বিবাহ করার পেছনে কিন্তু তার দুটি কারণ ছিল, বিবাহ তো হচ্ছে আর দুই হচ্ছে সে সাহায্য পাবে যুদ্ধের সময়, ঠিক আছে। মানে সে তোমার একটা বাংলা প্রবাদ আছে না, রদ ডাকা হবে কলা বাছা হবে, এরকম কিন্তু ব্যাপারটা, ঠিক আছে। তো এই পজিশনে সে রমনা দেবীকে বিবাহ করে, যেখানে আমি লিখে রেখেছি। দেখো
রাষ্ট্রকূট কন্যা রমনা দেবীকে তিনি বিবাহ করেন। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি লিখে রেখেছি, এখান থেকে শর্ট কোশ্চেন আসে, ঠিক আছে। তো যাই হোক, তিনি অলরেডি তিনি বিবাহ করেছেন এবং নাগভট্ট যখন তাকে আক্রমণ করছে, তিনি কিন্তু এই বিবাহ সূত্রে অলরেডি সম্বন্ধ হয়ে গেছে দক্ষিণ ভারতের সঙ্গে, তো সাহায্য প্রার্থনা করেন কিন্তু তৃতীয় গোবিন্দের কাছে। তখন রাষ্ট্রকূটরাজ কে ছিল তৃতীয় গোবিন্দ, এর কাছে সাহায্য প্রার্থনা করছেন, যেহেতু রাষ্ট্রকূট বংশের জামাই হচ্ছে ধর্মপাল, সাহায্য করতেই হবে। এবার দেখো, তৃতীয় গোবিন্দ কিন্তু সাহায্যার্থে কিন্তু তিনি উত্তর ভারত অভিযান করেন, এবং উত্তর ভারত অভিযান করে তিনি নাগভট্টকে পরাজিত করেন। তাহলে তিনিও এসে নাগভট্টকে কি করছে, পরাজিত করছে, কারণ জামাই মান সম্মানের ব্যাপার আছে। নাগভট্টকে পরাজিত করছে, ধর্মপাল তো তার বর্ষতা স্বীকার করে নিয়েছে। তো যাই হোক, তো তিনিও কিন্তু এই উত্তর ভারতে এসে বেশি দিন থাকেননি, তিনিও কিন্তু পরাজিত করার পরে সব ঝামেলা মিটিয়ে দিয়ে তিনি কিন্তু আবার দক্ষিণ ভারতে ফিরে যায়। আর এই সময়তে কিন্তু ধর্মপাল আবার সেই তার যে প্রিয় পাত্র ছিল চক্রায়ুধ, তাকে সিংহাসনে বসিয়ে দেয় কনজে আবার, ঠিক আছে। তাহলে দ্বিতীয় পর্ব শেষ হলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে ত্রিশক্তি দ্বন্দ্বকে কেন্দ্র করে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব শেষ। এবার তোমার আসছে তৃতীয় পর্ব, আর তৃতীয় পর্বটা হয়েছিল তোমার পালরাজ ধর্মপালের সময়। হ্যাঁ, পালরাজ ধর্মপাল, এই দেবপাল, সরি একটু ভুল হচ্ছে তোমার, ধর্মপাল দেখো প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ডে ছিল। তৃতীয় পর্বে তোমার আসছে দেবপাল। আমরা জানি দেবপাল পাল বংশের শ্রেষ্ঠ রাজা। তা দেবপাল এসে কিন্তু ও কারোর সাহায্য লাগেনি, ও একাই 100। হ্যাঁ, তো মানে নিজেই তোমার এই প্রতিহার রাজ তখন ছিল তোমার মিহিরভোজ, আর রাষ্ট্রকূট বংশের ছিল তখন দক্ষিণ ভারতের অমোঘবর্ষ। ধর্মপাল যেমন সাহায্য নিয়েছিল, ওখান তো সাহায্য তো দূরের কথা, ঘুরে আবার বরঞ্চ পরাজিত করে ফেলেন এই অমোঘবর্ষকে আর মিহিরভোজকে, দুজনকে পরাজিত করে একাই মানে একত্রিত আধিপত্য প্রতিষ্ঠা করে। তাহলে আমরা দেখলাম যে ত্রিশক্তি দ্বন্দ্বটা কার মধ্যে হয়েছিল, কিভাবে বাঁধলো, হ্যাঁ, কটা পর্বে হয়েছিল। তো দেখো, ত্রিশক্তি দ্বন্দ্ব অনেক প্রশ্ন আছে যে ত্রিশক্তি দ্বন্দ্ব যেটি হয়েছিল কনজকে কেন্দ্র করে, তো সেখানে পাল বংশের কজন রাজা অংশ নিয়েছিল, কজন হবে, তাহলে 2 জন। ধর্মপাল দুটো পর্বতে ছিল, আর দেবপাল এসেছিল তারপরে তার পুত্র, ঠিক আছে। যদি বলা হয় যে প্রতিহার বংশের কজন রাজা ছিল, এটাও তোমরা পারবে, কারণ আমি ডিটেলসে বললাম। কে কে ছিল, বৎস, দ্বিতীয় নাগভট্ট, মিহিরভোজ, 3 জন ছিল। আবার রাষ্ট্রকূট বংশ যদি আমরা থাকা দেখতে পাবো, এখানেও 3 জন ছিল। কে, প্রথম ছিল রাষ্ট্রকূট রাজ ধ্রুব, দ্বিতীয় পর্বে তোমার ছিল তৃতীয় গোবিন্দ, এই যে তৃতীয় গোবিন্দ, আর তৃতীয় পর্বে তোমার ছিল অমোঘবর্ষ। ওকে, আশা করি তোমরা এই ত্রিশক্তি দ্বন্দ্ব সম্পর্কে যে আমি ডিটেলসে বললাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, ঠিক আছে। তো এখান থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা অ্যান্সার করে আসতে পারো, যদি 4টা তোমরা খাতা লিখে নাও। আশা করি তোমাদের বই পড়া লাগবে না, 4টা তোমরা লিখে রাখলে পরে এখান থেকে যে কোনো ত্রিশক্তি দ্বন্দ্ব থেকে যে কোনো শর্ট কোশ্চেন দিয়ে তোমরা অ্যান্সার করে আসতে পারবে, ঠিক আছে। তো এইটা পর্বটা শেষ হলো। তোমাদের আর একটা বড় কোশ্চেন আছে কৈবর্ত বিদ্রোহ বা কৈবর্ত বিদ্রোহ, তো এটা আমি নিয়ে আগামী ভিডিওতে আলোচনা করব। তো তার আগে তোমাদের আমি গত ভিডিওতে কিছু শর্ট কোশ্চেন দিয়েছিলাম, হ্যাঁ, তো আজকে কিছু তোমাদের শর্ট কোশ্চেন নিয়ে এসেছি, ঠিক আছে। তো নিয়ে আসা শর্ট কোশ্চেনগুলো তোমরা দেখো। এরপরে দেখো, গতদিন আমি তোমাদের কিছু প্রশ্ন দিয়েছিলাম পাল বংশের উপরে, কিন্তু প্রশ্নগুলো ছিল খুব সাধারণ নর্মাল প্রশ্ন। হ্যাঁ, দেখো এক্সামে, হ্যাঁ, প্রশ্ন কেমন হয়, কিছু প্রশ্ন থাকে একদম যাতে সবাই আনসার করতে পারে, ধরো, হ্যাঁ, ক্লাসে যতগুলো ছেলে আছে সবাই আনসার করতে পারে, খুব সাধারণ থাকে ধরো। তারপর কিছু প্রশ্ন থাকে যারা একটু বেশি পড়াশোনা করে, একটু ভালো মানে বেশি পড়াশোনা করে আর কি, তারা সেগুলো অ্যাটেন্ড করতে পারে, হ্যাঁ, অল্প সংখ্যা থাকে সেরকম, ঠিক আছে। তারপরে কিছু থাকে একটু কঠিন, তার থেকেও একটু কঠিন থাকে, যেগুলো মানে যারা একটু পড়াশোনায় একদমই ভালো তারা অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। তো আমি এই ধাপের দিকে লক্ষ্য রেখে কিন্তু তোমাদের সব রকম অ্যান্সার রেখেছি, যাতে তোমরা সকলেই যারা এই ভিডিওটি দেখবে যাতে সবাই সব প্রশ্নের অ্যান্সার করতে পারো, সেই উদ্দেশ্যে আমি প্রশ্নগুলি রেখেছি। দেখো, আজকে ফার্স্ট প্রশ্ন হচ্ছে বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন, তোমরা প্রশ্নটা দেখে নিশ্চয়ই অ্যান্সারটা বুঝতে পেরেছো, কারণ আমি গত ভিডিওতে অ্যান্সারটা বলে দিয়েছি।
দেখো অ্যান্সারটা কি হবে। দেখো প্রথম অপশনে রয়েছে গোপাল, বি নাম্বার অপশনে রয়েছে দেবপাল, সি হচ্ছে ধর্মপাল। তো এইটার অ্যান্সার তোমরা আশা করি সবাই পারবে। এটার অ্যান্সার হয়ে যাবে তোমার ধর্মপাল। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে প্রত্যেক শর্ট কোশ্চেন পড়ার সময় বাকি যে অপশনগুলো থাকবে না, আমরা সেই অপশনগুলো সম্পর্কেও ডিটেলসে পড়বো, যাতে প্রশ্ন যদি ঘুরিয়ে দেয় পরীক্ষায় আমরা সঠিক অ্যান্সার করে আসতে পারি। ঠিক আছে? তো দেখো প্রথম অপশনে রয়েছে কে? গোপাল। গোপাল সম্পর্কে আমরা কি জেনেছি? যে তিনি প্রথম নির্বাচিত রাজা বাংলা। এই পয়েন্টটা আমরা লিখে দেখো, সব কথা তো বোর্ডে লেখা সম্ভব নয়, কিছু কথা আমি মুখে মানে বলবো, চলবে, তাহলে পরবর্তীতে পড়তে গেলে তোমার সুবিধা হবে। ঠিক আছে? দেখো বি নাম্বার অপশন রয়েছে দেবপাল। দেবপাল কে ছিল পাল বংশের শ্রেষ্ঠ রাজা, এটা তোমরা জেনে রাখো। আর ধর্মপাল যে আমরা অ্যান্সারটা পেলাম, ধর্মপাল সম্পর্কে কিছু কথা তোমরা জেনে রাখো। এতক্ষণ আমরা আলোচনা করলাম ত্রিশক্তি সংগ্রাম। তো সেই ত্রিশক্তি সংগ্রাম ধর্মপালের সময় শুরু হচ্ছে, শেষ হচ্ছে কার সময়তে? দেবপালের সময়। ঠিক আছে? তো আর বিক্রমশিলা মহাবীরের সম্পর্কে আরো একটা কথা আমরা জেনে রাখবো, সেটা হচ্ছে বিক্রমশিলা মহাবীরের একজন অধ্যক্ষের নাম যদি আছে, সেই জন্য আমরা এটার অ্যান্সারটা জেনে রাখবো। এটার অ্যান্সারটা হয়ে যাবে অতীশ দীপঙ্কর। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান সম্পূর্ণ নাম বলতে গেলে। ঠিক আছে? তবে বিক্রমশিলা মহাবীরের সম্পর্কে আমরা কতগুলো প্রশ্ন, দেখো একটা প্রশ্ন থেকে আমরা অনেকগুলি অ্যান্সার পেয়ে গেলাম। সেই জন্য এখানে প্রশ্ন সংখ্যা আমি হয়তো 6টা হচ্ছে, কিন্তু তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তো প্রচুর প্রশ্নের তোমার অ্যান্সার এখান থেকে করে আসতে পারবে। দেখো 2 নম্বর প্রশ্ন রয়েছে, পর্যটক সুলেমান ড্যাশ রাজত্বকালে ভারতে এসেছিলেন। মানে তোমাদের প্রশ্নটা জানতে চাইছে যে এই সুলেমান কোন রাজবংশের সময় ভারতে এসেছিলেন। ঠিক আছে? তো কোন রাজবংশের সময় এসেছিলেন? দেখো অপশনগুলো তোমরা দেখে নাও, রাষ্ট্রকূট, চোল আর পাল রয়েছে। তো এখানে আমরা যেহেতু টপিক পাল বংশ পড়ছি, তাই আমরা সহজে অ্যান্সারটা করে নিতে পারবো। হ্যাঁ, তো অ্যান্সারটা তোমরা দেখো, অ্যান্সারটা তো তোমরা বুঝতে পারছো, এটা অ্যান্সার হয়ে যাবে পাল বংশ। ঠিক আছে? অ্যান্সারটা খাতায় টুকে নাও। টুকে নিয়েছি সবাই? দেখো এখানে পাল বংশ আমরা পেলাম। যেহেতু তোমাদের এখানে প্রশ্নটা ঘুরিয়ে দিত যে কোন পাল রাজার আমলে আছে, তাহলে সেটা কি হয়ে যাবে? দেবপাল। ঠিক আছে? এই একটা পয়েন্ট আমরা জেনে নেওয়া এখান থেকে, দেবপালের সময় তিনি এসেছিলেন। আর রাষ্ট্রকূট সম্পর্কে আমরা পড়লাম, দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট যারা ত্রিশক্তি দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন। আর চোলদের সম্পর্কে আমরা পরে পড়বো। ঠিক আছে? আপাতত 2 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট হয়ে গেল। এবার দেখো 3 নম্বর প্রশ্ন। হ্যাঁ, আর একটা কথা তোমরা এখানে মাথায় রাখবে, সেটা হচ্ছে এই যে পর্যটক সুলেমান ভারতে আসছেন পালদের সময়, হ্যাঁ, তা তিনি কোথা থেকে এসেছিলেন? তিনি কোথাকার লোক ছিলেন? ঠিক আছে? এটাও জেনে রাখো যে তিনি আরব থেকে এসেছিলেন। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে পাল রাজা দেবপালের সময় মানে কোথা থেকে পর্যটক এসেছিলেন একজন, যার নাম ছিল সুলেমান। সেটা কি হবে? আরব কান্ট্রি। দেখো 3 নম্বর প্রশ্ন, দেখো ড্যাশ রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়। প্রশ্নটা দেখেন, আমরা জানি যে পালদের সময়তে এই কৈবর্ত বিদ্রোহ হয়েছিল, কিন্তু কোন পাল রাজার আমলে হয়েছিল সেটা তোমাদের এখানে জানতে চাইছে। যে অপশনে দিয়েছে পাল রাজাদের নাম। দেখো দেবপাল সম্পর্কে আমরা জানলাম। এই নাম্বার অপশন হচ্ছে দেবপাল, বি হচ্ছে তোমার প্রথম মহিপাল, সি হচ্ছে দ্বিতীয় মহিপাল। তো এই অ্যান্সারটা হয়ে যাবে 3 নম্বর, দ্বিতীয় মহিপাল। ঠিক আছে? আর কৈবর্ত কথার অর্থ আমি বলেছি মাঝি বা জেলে, তোমরা বলতে পারো, এটা খাতায় লিখে দিতে পারো। দেবপাল সম্পর্কে আমরা অনেকবারই বললাম, আর বলা অপেক্ষা রাখে না। ঠিক আছে? অনেকবারই আমরা বললাম এটা। আর আছে প্রথম মহিপাল। কি অত ইম্পর্টেন্ট নয়, দ্বিতীয় মহিপালের সময়তে যে হয়েছে কৈবর্ত বিদ্রোহ, সেটা আমাদের জেনে রাখতে হবে। ঠিক আছে? 4 নম্বর প্রশ্নটা দেখো, উত্তরাপদ শামীম নামে কে, হ্যাঁ কে না, কোন পাল রাজা পরিচিত ছিলেন? এটা ঠিক আছে? কোন পাল রাজা পরিচিত ছিলেন?
উত্তরাপদ স্বামীর নামে কোন পাল রাজা পরিচিত ছিলেন? দেখো অপশনে এই নাম্বার অপশন হচ্ছে গোপাল, বি হচ্ছে রামপাল, সি হচ্ছে ধর্মপাল। তো এটার অ্যান্সার হয়ে যাবে সি অপশন ধর্মপাল। আর গোপাল তো পাল বংশের প্রতিষ্ঠাতা, এর আগে আমরা পড়লাম। রামপালের সময় তোমার যখন কৈবর বিদ্রোহ হয়, বারান্দ্র ভূমি তোমার হাতছাড়া হয়ে যায়, তখন রামপাল কিন্তু সে ভীমকে পরাজিত করে বারান্দ্র উদ্ধার করেছিলেন। আমি ডিটেলসে বলেছি। এই অপশনটা তোমরা লিখে রাখতে পারো এর সঙ্গে, কারণ অনেক সময় প্রশ্ন ঘুরে দিলে তোমরা পারবে। ঠিক আছে, লিখে নাও প্রশ্নটা। 4 নম্বর প্রশ্ন এসেছে। এইখান থেকে তোমরা আরেকটা তোমরা তত্ত্ব লিখে রাখতে পারো, সেটা হচ্ছে এই যে উত্তরাপদ স্বামী বলা হচ্ছে, এই কথাটা আমরা কোন বই মানে কাব্য থেকে আমরা পাই? ঠিক আছে, তো এইটা পাই তোমার উদয় সন্ধির কাব্য, যেটা লিখেছেন একজন গুজরাটি কবি, হ্যাঁ, শোরডল নাম, শোরডলের লেখা উদয় সন্ধির কাব্য থেকে আমরা জানতে পারি। এই তথ্য তোমার লেখা হবে এটার সঙ্গে, কারণ অনেক সময় প্রশ্ন ঘুরিয়ে দেয় যে উত্তরাপদ স্বামী নামে যে পাল রাজাকে গণনা করা হয়েছে সেটি কোন কাব্য থেকে আমরা জানতে পারি, তখন আনসার হয়ে যাবে কি উদয় সুন্দরী কাব্য। খুব ইম্পর্টেন্ট কাব্য। অনেক সময় ডাইরেক্ট প্রশ্ন করে যে উদয় সুন্দরী কাব্যটি কার রচনা, তখন আনসার হচ্ছে শোরডল। ঠিক আছে, তো এটা লিখে রাখো তোমরা সবাই। তাই 5 নম্বর দেখো, কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন, এখানে দুজনের নাম আছে এই অপশনে, দিব্য বা দিব্যক যা বলতে পারো, বি হচ্ছে ভীম, সি নম্বর অপশন হচ্ছে দুজনে। দেখো কৈবর্ত বিদ্রোহতে কিন্তু এই দিব্য ছিলেন, ভীমও ছিলেন, তাহলে আনসার এ এবং বি হবে না, যেহেতু সি নাম্বার অপশনে দুজনকে রেখেছে, সেই জন্য এটার আনসার হয়ে যাবে সি দুজনে। দেখো এই প্রশ্ন করার সময় কিন্তু পুরোটা পড়বে, অনেকে কি হবে কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন বলে দিব্যকের নাম প্রথমে থেকে এটা আনসার করে দেবে, কিন্তু দিব্যক ছিলেন ঠিক আছে, কিন্তু প্রশ্ন অনুযায়ী আনসারটা ঠিক হচ্ছে না। প্রশ্ন দেখো দুজনের নাম এখানে দিয়েছে, সেই এখানে দুজনের আনসারটা হয়ে যাবে। তাই পরীক্ষাতে প্রশ্নটা অবশ্যই সম্পূর্ণ করবে, তবে আনসারটা করবে। 6 নম্বর প্রশ্ন দেখো, পাল বংশের পতনের পর বাংলায় কোন বংশ প্রতিষ্ঠিত হয়? সেন বংশ, গুপ্ত বংশ এবং ইলিয়াস বংশ। এখানে 3টা অপশন রয়েছে। তো এই প্রশ্নটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এটা আমি আনসার দিচ্ছি না, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, এই 6টা। ঠিক আছে, তো আজকে আমাদের ডিসকাস এবং প্রশ্ন অ্যান্সার, প্রশ্ন উত্তর পর্ব শেষ হলো। তো আগামী দিন আমি তোমাদের যে ভিডিওটি নিয়ে আসবো খুবই শীঘ্রই। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।